বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ওই ইলেকশনে সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এজন্য ইউনিট সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন, কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনার বৈধতা থাকবে না, কারণ আপনি যে সংবিধানের 106 এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা বলি, বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত একটি বিষয়, আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। এখন তাদের বেহাল দশা, এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এই জন্য, এক নম্বর হলো লন্ডনের সিজদা, আরেক নম্বরে হলো ঐক্যমত্য কমিশনে যারা আছেন এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যারা সিজদা দিচ্ছে, ফলে তো তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না। তারা 1 মাস সময় বাড়িয়েছে, এজন্য বলি 1 মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে, এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের কাম পার্লামেন্টটা হতে পারে, অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি। সাথে পার্লামেন্টও থাকলো, গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে। এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না, এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না, আপনার জন্য ধিক্কার। বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সামনে সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসিয়েছে। এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়, বিএনপি 60%, সবগুলা দলের কর্মীবৃন্দ মিলে 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্থান করার সাহস পায়? জনগণের হয়ে কথা বলছি। এই জন্য বলবো, যারা মূর্খ তাদের বোধোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কিবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কিবলা করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে একটু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা।
আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাধারে পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল। আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে, যখন 5 তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতেছিল, শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি, আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছো, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারে দাঁড়ালে তোমার লাগবে না, তো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাতে পারবো না। কিন্তু এই যে তারিখ সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, পেটগুলো অনেক বড় বড় করছে খেয়ে, তারা বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওদেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? আমরা ইতিহাস বলি নাই। এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে, তোমাদেরকে মেরে ফেলবো। আর আমরা তো মরে গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুকে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজেদের মধ্যে জাগরণ তৈরি করে। যে ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে শেখ হাসিনা পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে, নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে। কিন্তু মিডিয়া যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো। মালিক পক্ষের তো অবস্থা খারাপ, আমি বেতন দিই তোমাকে, তুমি জনগণের পক্ষে কথা বলবা, এই তোমার সাহস কোথা থেকে এত সাহস আছে? সাংবাদিক ভাইয়াদের বলবো, সাহস আপনাদের জনগণ। আল্লাহ রিজিক দিবে। এই কয় টাকা বেতন, এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে চায় না। জনগণের যে সাহস, জনগণের রক্ত মাথায় ইতিহাসকে তুলে ধরতে বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, কোন বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না। এজন্য আপনাদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে। আসল নতুন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে, সেই লড়াই আপনারা যোগ দেন। ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল। ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে, যারা মূর্খ বেকুর, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা, কিন্তু আমরা জাসদের পথে যাচ্ছি না। আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। তার নামটা আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে, কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসছে না। এবং এটার যিনি সম্পাদক, উনি কিভাবে হলো নিজেকে সম্পাদক পরিচয় দেয়, এটাও আমার বুঝে আসে না। এটাতে নিউজ করছে যে 30টা আসন এনসিপি ভাগাভাগি করতে চায়। কি অদ্ভুত ধরনের নিউজ! এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই, আমরা করবো না। আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালের কণ্ঠ ওইটা নিয়ে নিউজ করে যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়, বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচন আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে। এজন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নেতা আক্তার ভাই আছেন, আমাদের সহযোদ্ধারা, ওনারা খুব ভালো মানুষ, আমরা দুর্নীতি করি নাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।